নমস্কার। সাহিত্যের রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আমরা শুনছিলাম ছোট্ট রবির কথা তার নিজের কলমে। আজ আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার দ্বিতীয় পর্ব। নতুন শ্রোতা বন্ধুদের জন্য প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পর্ব 4। আমরা যখন ছোট ছিলাম তখন সন্ধ্যাবেলায় কলকাতা শহর এখনকার মতো এত বেশি সজাগ ছিল না। এখনকার কালে সূর্যের আলোর দিনটা যেমনি ফুরিয়েছে অমনি শুরু হয়েছে বিজলি আলোর দিন। সে সময়টাতে শহরে কাজ কম, কিন্তু বিশ্রাম নেই। উনুনে যেন জলা কাঠ নিভেছে, তবু কয়লায় রয়েছে আগুন। তেলকল চলে না, স্টিমারের বাঁশি থেমে থাকে। কারখানা ঘর থেকে মজুরের দল বেরিয়ে গেছে। পাটের গাঁটটানা গাড়ির মোষগুলো গেছে টিনের চালের নিচে, শহুরে গোষ্ঠে। সমস্ত দিন যে শহরের মাথা ছিল নানা চিন্তায় তেতে আগুন, এখনো তার নাড়িগুলো যেন দপদপ করছে। রাস্তার দুধারে দোকানগুলোতে কেনা বেচা তেমনই আছে, কেবল সামান্য কিছু ছাই চাপা। রকম বেরকমের গোঙানি দিতে দিতে হাওয়া গাড়ি ছুটেছে 10 দিকে। তাদের দৌড়ের পিছনে গরজের ঠেলা কম। আমাদের সেকালে দিন ফুরোলে কাজকর্মের বাড়তি ভাগ যেন কালো কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে পড়ত শহরের বাতি নেবানো নিচের তলায়। ঘরে বাইরে সন্ধ্যার আকাশ থমথম করত। ইডেন গার্ডেনে গঙ্গার ধারে শৌখিনদের হাওয়া খাইয়ে নিয়ে ফেরবার গাড়িতে সইসদের হই হই শব্দ রাস্তা থেকেই শোনা যেত। চৈত বৈশাখ মাসে রাস্তায় ফেরিওয়ালা হেঁকে যেত বরিফ। হাড়িতে বরফ দেয়া নোনতা জলে ছোট ছোট টিনের চোঙে থাকত যাকে বলা হতো কুলফির বরফ। এখন যাকে বলে আইস কিংবা আইসক্রিম। রাস্তার দিকের বারান্দায় দাঁড়িয়ে সেই ডাকে মন কিরকম করত তা মনই জানে। আর একটা হাঁক ছিল বেলফুল। বসন্তকালে সেই মালিদের ফুলের ঝুড়ির খবর আজ আর নেই, কেন জানি না। তখন বাড়িতে মেয়েদের খোপা থেকে বেলফুলের গোড়ে মালার গন্ধ ছড়িয়ে যেত বাতাসে। গা ধুতে যাবার আগে ঘরের সামনে বসে সম্মুখে হাত আয়না রেখে মেয়েরা চুল বাঁধত। মিনুনি করা চুলের দড়ি দিয়ে খোপা তৈরি হতো নানা কারিগরিতে। তাদের পরনে ছিল ফরাসডাঙ্গার কালা পেরে শাড়ি, পাক দিয়ে কুচকিয়ে তোলা। নাপতিনি আসত ঝামা দিয়ে পা ঘষে আলতা পরাতো। মেয়ে মহলে তারাই লাগতো খবর চালাচালির কাজে। ট্রামের পায়দানের উপর ভিড় করে কলেজ আর অফিস ফেরার দল ফুটবল খেলার ময়দানে ছুটত না। ফেরবার সময় তাদের ভিড় জমত না সিনেমা হলের সামনে। নাটক অভিনয়ের একটা ফুর্তি দেখা দিয়েছিল, কিন্তু কি আর বলবো, আমরা সে সময় ছিলুম নিতান্তই ছেলে মানুষ। তখন বড়দের আমোদে ছেলেরা দূর থেকেও ভাগ বসাতে পারত না। যদি সাহস করে কাছাকাছি যেতুম তাহলে শুনতে হতো, যাও খেলা করো গে। অথচ ছেলেরা খেলায় যদি উচিত মতো গোল করত তাহলে শুনতে হতো, চুপ করো। বড়দের আমোদ আহ্লাদ সব সময় খুব যে চুপচাপে সারা হতো তা কিন্তু নয়। তাই দূর থেকে কখনো কখনো ঝর্ণার ফেনার মতো তার কিছু কিছু পড়তো ছিটকিয়ে আমাদের দিকে।
এ বাড়ির বারান্দায় ঝুঁকে পড়ে তাকিয়ে থাকতুম। দেখতুম ও বাড়ির নাচ ঘর আলোয় আলোময়। দেউড়ির সামনে বড় বড় জুড়ি গাড়ি এসে জুটেছে। সদর দরজার কাছ থেকে দাদাদের কেউ কেউ অতিথিদের উপরে আগিয়ে নিয়ে যাচ্ছেন। গোলাপ পাশ থেকে গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছেন, হাতে দিচ্ছেন ছোট একটি করে তোড়া। নাটকের থেকে কুলীন মেয়ের ফুপিয়ে কান্না কখনো কখনো কানে আসে। তার মর্ম বুঝতে পারিনে, বোঝবার ইচ্ছেটা হয় প্রবল। খবর পেতুম যিনি কাঁদতেন তিনি কুলীন বটে, কিন্তু তিনি আমার ভগ্নিপতি। তখনকার পরিবারে যেমন মেয়ে আর পুরুষ ছিল দুই সীমানার দুই দিকে, তেমনি ছিল ছোটরা আর বড়রা। বৈঠকখানায় ঝাড় লণ্ঠনের আলোয় চলছে নাচ গান, গুড়গুড়ি টানছেন বড় দল। মেয়েরা লুকোনো থাকতেন ঝরোখার ওপারে চাপা আলোয় পানের বাটা নিয়ে। সেখানে বাইরের মেয়েরা এসে জমতেন, ফিসফিস করে চলত গেরস্থালির খবর। ছেলেরা তখন বিছানায় পিয়ারি কিংবা শঙ্করী গল্প শোনাচ্ছে। কানে আসছে জোছনায় যেন ফুল ফুটেছে। পর্ব ৫। আমাদের সময়কার কিছু পূর্বে ধনী ঘরে ছিল শখের যাত্রার চলন। মিহি গলাওয়ালা ছেলেদের বাছাই করে নিয়ে দল বাঁধার ধুম ছিল। আমাদের মেজ কাকা ছিলেন এই রকম একটি শখের দলের দলপতি। পালা রচনা করার শক্তি ছিল তার, ছেলেদের তৈরি করে তোলবার উৎসাহও ছিল। ধনীদের ঘর পোষা এই যেমন শখের যাত্রা, তেমনি ব্যবসাদারি যাত্রা নিয়েও বাংলাদেশের ছিল ভারী নেশা। এ পাড়ায় ও পাড়ায় এক একজন নামজাদা অধিকারীর অধীনে যাত্রার দল গজিয়ে উঠত। দলকর্তা অধিকারীরা সবাই যে যাতে বড় কিংবা লেখাপড়ায় এমন কিছু তা কিন্তু নয়, তারা নাম করেছে আপন ক্ষমতায়। আমাদের বাড়িতে যাত্রাগান হয়েছে মাঝে মাঝে, কিন্তু রাস্তা নেই, ছিলুম ছেলে মানুষ। আমি দেখতে পেয়েছি তার গোড়াকার জোগাড় যন্তর। বারান্দা জুড়ে বসে গেছে দলবল, চারিদিকে উঠেছে তামাকের ধোঁয়া। ছেলেগুলো লম্বা চুলওয়ালা, চোখে কালি পড়া, অল্প বয়সে তাদের মুখ গিয়েছে পেকে, পান খেয়ে খেয়ে ঠোঁট গিয়েছে কালো হয়ে। সাজগোজের আসবাব আছে রং করা টিনের বাক্সে। দেউড়ির দরজা খোলা, উঠোনে পিলপিল করে ঢুকে পড়ছে লোকের ভিড়। চারদিকে টকবক করে আওয়াজ উঠছে, ছাপিয়ে পড়ছে গলি পেরিয়ে চিতপুরের রাস্তায়। রাত্রি হবে ৯টা। পায়রার পিঠের উপর বাজ পাখির মতো হঠাৎ এসে পড়ে শ্যাম। কড়া পড়া শক্ত হাতের মুঠি দিয়ে আমার কনুই ধরে বলে, মা ডাকছে, চলো শোবে চলো। লোকের সামনে এই টানা হ্যাচড়ায় মাথা হিট হয়ে যেত। হার মেনে চলে যেতুম শোবার ঘরে। বাইরে চলছে হাঁক ডাক, বাইরে জ্বলছে ঝাড় লণ্ঠন। আমার ঘরে সারা শব্দ নেই। পিলসুজের উপর টিমটিম করছে পিতলের প্রদীপ। ঘুমের ঘরে মাঝে মাঝে শোনা যাচ্ছে নাচের তাল সমে এসে ঠেকতেই ঝমাঝম করতাল। সপ্তাহে মানা করাটাই বড়দের ধর্ম, কিন্তু একবার কি কারণে তাদের মন নরম হয়েছিল। হুকুম বেরোলো ছেলেরাও যাত্রা শুনতে পাবে। ছিল নল দময়ন্তীর পালা। আরম্ভ হবার আগে রাত 11টা পর্যন্ত বিছানায় ছিলুম ঘুমিয়ে। বারবার ভরসা দেয়া হলো সময় হলেই আমাদের জাগিয়ে দেবে। উপরওয়ালাতে দস্তুর জানে
কথা কিছুতেই বিশ্বাস হয় না, কেননা তারা বড় আর আমরা ছোট। সে রাত্রে নারাজ দেহটাকে বিছানায় টেনে নিয়ে গেলুম। তার একটাই কারণ, মা বললেন তিনি স্বয়ং আমাকে জাগিয়ে দেবেন। আর একটা কারণ, 9টার পরে নিজেকে জাগিয়ে রাখতে বেশ একটু ঠেলাঠেলির দরকার হতো। এক সময় ঘুম থেকে উঠিয়ে আমাকে নিয়ে আসা হলো বাইরে। চোখে ধাঁধা লেগে গেল। রঙিন ঝাল লণ্ঠন থেকে ঝিলিমিলি আলো ঠিকরে পড়ছে চারদিকে। সাদা বিছানো চাদরে উঠোনটা চোখে ঠেকছে মস্ত। একদিকে বসে আছেন বাড়ির কর্তারা আর যাদের ডেকে আনা হয়েছে, আর বাকি জায়গাটা যার খুশি যেখান থেকে এসে ভরাট করেছে। থিয়েটারে এসেছেন পেটে সোনার চেন ঝোলানো নামজাদার দল, আর এই যাত্রার আসরে বড়ই ছোটই ঘেঁষাঘেঁষি। তাদের বেশিরভাগ মানুষই ভদ্রলোকেরা, যাদের বলে বাজে লোক। তেমনি আবার পালাগানটা লেখানো হয়েছে এমন সব লিখিয়ে দিয়ে যারা হাত পাকিয়েছে খাগড়া কলমে, যারা ইংরেজি কপি বুকের মক্স করেনি। এর সুর, এর নাচ, এর সব গল্প বাংলাদেশের হাট ঘাট মাঠের পয়দা করা। এর ভাষা পণ্ডিত মশাই দেননি পালিশ করে। সবাই যখন দাদাদের কাছে এসে বসলুম, রুমালে কিছু কিছু টাকা বেঁধে আমাদের হাতে দিয়ে দিলেন। বাহবা দেবার ঠিক জায়গাটাতে ওই টাকা ছুঁড়ে দেওয়া ছিল রীতি। এতে যাত্রাওয়ালা ছিল উপরি পাওনা, আর গৃহস্থের ছিল খোশ নাম। রাত ফুরত, যাত্রা ফুরোতে চাইত না। মাঝখানে নেতিয়ে পড়া দেহটাকে আর কোলা করে খেয়ে যে কোথায় নিয়ে গেল জানতেও পারিনি। জানতে পারলে সে কি কম লজ্জা? যে মানুষ বড়দের সমান সারে বসে বকশিস দিচ্ছে ছুঁড়ে উঠোন শুদ্ধ লোকের সামনে, তাকে কিনা এমন অপমান! ঘুম যখন ভাঙল, দেখি মায়ের তক্তপোষে শুয়ে আছি। বেলা হয়েছে বিস্তর, ঝাঝা করছে রোদ্দুর। সূর্য উঠে গেছে, অথচ আমি উঠিনি। এ ঘটেনি আর কোনো দিন। শহরে আজকাল আমোদ চলে নদী স্রোতের মতো, মাঝে মাঝে তার ফাঁক নেই। রোজই যেখানে সেখানে যখন তখন সিনেমা, যে খুশি ঢুকে পড়ছে সামান্য খরচে। সেকালে যাত্রাগান ছিল যেন শুকনো গাঙে, কোষ দুকোষ অন্তর বালি খুঁড়ে জল তোলা। ঘণ্টা কয়েক তার মেয়াদ। পথের লোক হঠাৎ এসে পড়ে, আজলা ভরে তেষ্টা নেয় মিটিয়ে। আগেকার কালটা ছিল যেন রাজপুত্তুর। মাঝে মাঝে পাল পর্বণে যখন মূর্জি হতো, আপন এলাকায় করত দান খয়রাত। এখনকার কাল সদাগরের পুত্তুর হরেক রকমের ঝকঝকে মাল সাজিয়ে বসেছে সদর রাস্তার চৌমাথায়। বড় রাস্তা থেকে খদ্দের আসে, ছোট রাস্তা থেকেও। পর্ব 6। চাকরদের বড় কর্তা ব্রজেশ্বর, ছোট কর্তা যে ছিল তার নাম শ্যাম। বাড়ি যশোর, খাঁটি পাড়া গিয়ে। ভাষা তার কলকাতারই নয়। সে বলতো তেনারা ওনারা, খাতি হবে জাতি হবে, মুগির ডাল। দমনি ছিল তার আদরের ডাক। তার রং ছিল শ্যাম বর্ণ, বড় বড় চোখ, তেল চুকচুকে লম্বা চুল, মজবুত দোহারা চেহারা। তার স্বভাবে কড়া কিছুই ছিল না, মন ছিল সাদা। ছেলেদের পরে তার ছিল দরদ। তার কাছে আমরা ডাকাতের গল্প শুনতে পেতুম। তখন ভূতের ভয় যেমন মানুষের মন জুড়ে ছিল, তেমনি ডাকাতের গল্প ছিল ঘরে ঘরে। ডাকাতি এখনো কম হয় না,
খুনও হয়, জখমও হয়, লুটও হয়, পুলিশও ঠিক লোককে ধরে না। কিন্তু এ হলো খবর, এতে গল্পের মজা নেই। তখনকার ডাকাতি গল্প উঠেছিল দানা বেঁধে। আমরা যখন জন্মেছি তখনও এমন সব লোক দেখা যেত যারা সমর্থ বয়সে ছিল ডাকাতের দলে। মস্ত মস্ত সব লাঠিয়াল, সঙ্গে সঙ্গে চলে লাঠি খেলার সাকরেদ। তাদের নাম শুনলেই লোক সেলাম করত। ডাকাতি তখন নিছক খুন খারাপির ব্যাপার ছিল না। তাতে যেমন ছিল বুকের পাটা, তেমনি দরাজ মন। এদিকে ভদ্রলোকের ঘরেও লাঠি দিয়ে লাঠি ঠেকাবার আখড়া বসে গিয়েছিল। যারা নাম করেছিল ডাকাতরাও তাদের মানত ওস্তাদ বলে, এড়িয়ে চলত তাদের সীমানা। অনেক জমিদারের ডাকাতি ছিল ব্যবসা। গল্প শুনেছি সেই জাতের একজন দল বসিয়ে রেখেছিল নদীর মোহনায়। সেদিন অমাবস্যা, পুজোর রাত্রির, কালী কঙ্কালীর নামে মুন্ড কেটে মন্দিরে যখন নিয়ে এলো, জমিদার কপাল চাপড়ে বললেন, এ যে আমার জামাই। আরো শোনা যেত রঘু ডাকাত, বিশু ডাকাতের কথা। তারা আগে থাকতে খবর দিয়ে ডাকাতি করত, ইতর্পণা করত না। দূর থেকে তাদের হাঁক শুনে রক্ত যেত হিম হয়ে। মেয়েদের গায়ে হাত দিতে তাদের ধর্মে ছিল মানা। একবার একজন মেয়ে খাড়া হাতে কালি সেজে উল্টে ডাকাতদের কাছ থেকে প্রণামী আদায় করেছিল। আমাদের বাড়িতে একদিন ডাকাতের খেলা দেখানো হয়েছিল। মস্ত মস্ত কালো কালো জোয়ান সব, লম্বা লম্বা চুল, ঢেকিতে চাদর বেঁধে সেটা দাঁতে কামড়ে ধরে দিলে ঢেকিটা টপকিয়ে পিঠের দিকে। ঝাঁকড়া চুলে মানুষ দুলিয়ে লাগালো ঘোরাতে। লম্বা লাঠির উপর ভর দিয়ে লাফিয়ে উঠল দোতলায়। একজনের দুই হাতের ফাঁক দিয়ে পাখির মতো শুট করে বেরিয়ে গেল। 10-20 ক্রোশ দূরে ডাকাতি সেরে সেই রাত্রেই ভালো মানুষের মতো ঘরে ফিরে এসে শুয়ে থাকা কেমন করে হতে পারে তাও দেখালে। খুব বড় একজোড়া লাঠির মাঝখানে আর করা একটা করে পা রাখবার কাঠের টুকরো বাঁধা। এই লাঠিকে বলে রনপা। দুই হাতে দুই লাঠির আগা ধরে সেই পাদানের উপর পা রেখে চললে 1 পা ফেলা 10 পা ফেলা সামিল হতো। ঘোড়ার চেয়ে দৌড় হতো বেশি। ডাকাতি করবার মতলব যদিও মাথায় ছিল না, তবু একসময় এই রন পায়ে চলার অভ্যাস তখনকার শান্তিনিকেতনের ছেলেদের মধ্যে চালাবার চেষ্টা করেছিলাম। ডাকাতি খেলার এই ছবি শ্যামের মুখের গল্পের সঙ্গে মিলিয়ে নিয়ে কতবার সন্ধে কাটিয়েছি দু হাতে পাঁজর চেপে ধরে। ছুটির রবিবার, আগের সন্ধ্যাবেলায় ঝিঝি ডাকছিল বাইরের দক্ষিণের বাগানের ছোপে। গল্পটা ছিল রঘু ডাকাতের। ছায়া কাপা ঘরে মিটমিটে আলোতে বুক করছিল ধুকধুক। পরদিন ছুটির ফাঁকে পালকিতে চেপে বসলুম। সেটা চলতে শুরু করলো বিনা চলায়, উড়ো ঠিকানায়। গল্পের জালে জড়ানো মনটাকে ভয়ে স্বাদ দেবার জন্য। নিঝুম অন্ধকারের নাড়িতে যেন তালে তালে বেজে উঠছে বেহারাগুলোর হাই হুই হাই হুই। গা করছে ছমছম। ধুধু করে মাঠ, বাতাস কাঁপে রোদ্দুরে। দূরে ঝিকঝিক করে কালী দিঘির জল, চিকচিক করে বালি। ডাঙার উপর থেকে ঝুঁকে পড়েছে ফাটল ধরা ঘাটের দিকে ডালপালা ছড়ানো পাকুড় গাছ। গল্পের আতঙ্ক জমা হয়ে আছে না জানা মাঠের গাছতলায় ঘন বেতের ছোপে। যত এগোচ্ছি দূর দূর করছে বুক। বাঁশের লাঠির আগা দু একটা দেখা যায় ঝোপের উপর দিকে। কাঁধ বদল করবে
বেহারাগুলো ওইখানে। জল খাবে, ভিজে গামছা জড়াবে মাথায়। তারপর রে 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 রে। পর্ব ৭। সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা জাতাকল চলছেই ঘর ঘর শব্দে। এই কলে দম দেওয়ার কাজ ছিল আমার শেষ দাদা হেমেন্দ্রনাথের হাতে। তিনি ছিলেন কড়া শাসনকর্তা। তম্বুরার তারে অত্যন্ত বেশি টান দিতে গেলে পটাং করে যায় ছিঁড়ে। তিনি আমাদের মনে যতটা বেশি মাল বোঝাই করতে চেয়েছিলেন তার অনেকটাই ডিঙি উল্টিয়ে তলিয়ে গেছে। এ কথা এখন আর লুকিয়ে রাখা চলবে না। আমার বিদ্যেটা লোকসানি মাল। শেষদাদা তার বড় মেয়েকে শিখিয়ে তুলতে লেগেছিলেন। যথাসময়ে তাকে দিয়েছিলেন লোরেটোতে ভর্তি করে। তার পূর্বেই তার ভাষায় প্রথম দখল হয়ে গেছে বাংলায়। প্রতিভাকে বিলিতি সঙ্গীতে পাকা করে তুললেন। তাতে করে তাকে দেশি গানের পথ ভুলিয়ে দেয়া হয়নি, সে আমরা জানি। তখনকার দিনে ভদ্র পরিবারে হিন্দুস্থানি গানে তার সমান কেউ ছিল না। বিলিতি সঙ্গীতের গুণ হচ্ছে তাতে সুর সাধানো হয় খুব খাঁটি করে, কান দোরস্থ হয়ে যায়, আর পিয়ানোর শাসনে তালেও ঢিলেমি থাকে না। এদিকে বিষ্ণুর কাছে দিশি গান শুরু হয়েছে শিশুকাল থেকেই। গানের এই পাঠশালায় আমাকেও ভর্তি হতে হলো। বিষ্ণু যে গানে হাতে খড়ি দিলেন, এখনকার কালের কোনো নামী বা বেনামী ওস্তাদ তাকে ছুতে ঘৃণা করবেন। সেগুলো পাড়া গিয়ে ছড়ার অত্যন্ত নিচের তলায়। দু একটা নমুনা দিই। এক যে ছিল বেদের মেয়ে, এলো পাড়াতে সাধের উল্কি পড়াতে। আবার উল্কি পড়া যেমন তেমন লাগিয়ে দিল ভেলকি। ঠাকুরছি, উল্কির জ্বালাতে কত কেঁদেছি ঠাকুরছি। আরও কিছু কিছু ছেঁড়া ছেঁড়া লাইন মনে পড়ে, যেমন চন্দ্র সূর্য হার মেনেছে, জোনাক জালে বাতি, মোগল পাঠান হদ্দ হলো, ফার্সি পড়ে তাঁতি। গণেশের মা কলা বউকে জ্বালা দিও না, তার একটি মোচা ফললে পরে কত হবে ছানাপোনা। অতি পুরনো কালের ভুলে যাওয়া খবরের আমেজ আসে এমন লাইনও পাওয়া যায়, যেমন এক যে ছিল কুকুর চাটা, শেয়াল কাটার বোন, কেটে করলে সিংহাসন। এখনকার নিয়ম হচ্ছে প্রথমে হারমোনিয়ামে সুর লাগিয়ে সা রে গা মা সাধানো, তারপর হালকা গোছে হিন্দি গান ধরিয়ে দেয়া। তখন আমাদের পড়াশোনার যিনি তদারক করতেন তিনি বুঝেছিলেন ছেলে মানুষই ছেলেদের মনের আপন জিনিস, আর ওই হালকা বাংলা ভাষা হিন্দি বুলির চেয়ে মনের মধ্যে সহজেই জায়গা করে নেয়। তাছাড়া এ ছন্দের দিশি তাল বায়া তবলার বলে তোয়াক্কা রাখে না, আপনা আপনি নাড়িতে নাচতে থাকে। শিশুদের মন ভোলানো প্রথম সাহিত্য শেখানো মায়ের মুখে ছড়া দিয়ে, আর শিশুদের মন ভোলানো গান শেখানো শুরু সেই ছড়ায়। এইটাই আমাদের উপর দিয়ে পরখ করানো হয়েছিল। তখন হারমোনিয়াম আসেনি এদেশের গানের জাত মারতে। কাঁধের উপর তম্বুরা তুলে গান অভ্যেস করেছি, কল টেপা সুরের গোলামি করিনি। আমার দোষ হচ্ছে শেখবার পথে কিছুতেই আমাকে বেশি দিন চালাতে পারেনি। ইচ্ছে মতো কুড়িয়ে বাড়িয়ে যা পেয়েছি ঝুলি ভর্তি করেছি তাই দিয়েই। মন দিয়ে শেখা যদি আমার ধাতে থাকতো তাহলে এখনকার দিনের ওস্তাদরা আমাকে তাচ্ছিল্য করতে পারত না, কেননা সুযোগ ছিল বিস্তর। যে কয়দিন আমাদের শিক্ষা দেবার কর্তা ছিলেন শেষদাদা, ততদিন
বিষ্ণুর কাছে আনমোনাভাবে গীত আওড়েছি। কখনো কখনো যখন মন আপনা হতে লেগেছে তখন গান আদায় করেছি দরজার পাশে দাঁড়িয়ে। শেষদাদা বিহাকে আওড়াচ্ছেন অতি গজ কামিনী রে। আমি লুকিয়ে মনের মধ্যে তার ছাপ তুলে নিচ্ছি। সন্ধ্যাবেলায় মাকে সেই গান শুনিয়ে অবাক করা খুব সহজ কাজ ছিল। আমাদের বাড়ির বন্ধু শ্রী কণ্ঠবাবু দিন রাত গানের মধ্যে তলিয়ে থাকতেন। বারান্দায় বসে বসে চামেলির তেল মেখে স্নান করতেন। হাতে থাকতো গুড়গুড়ি, অম্বুরি তামাকের গন্ধ উঠত আকাশে, গুনগুন গান চলত। ছেলেদের টেনে রাখতেন চারদিকে। তিনি তো গান শেখাতেন না, গান তিনি দিতেন। কখন তুলে নিতুম জানতেই পারতুম না। ফুর্তি যখন রাখতে পারতেন না দাঁড়িয়ে উঠতেন, নেচে নেচে বাজাতে থাকতেন সেতার। হাসিতে বড় বড় চোখ জল জল করত। গান ধরতেন ময় ছোড়ো ব্রজ কি বাঁশরি। সঙ্গে সঙ্গে আমিও না গাইলে ছাড়তেন না। তখনকার আতিথ্য ছিল খোলা দরজার। চেনাশোনার খোঁজ খবর নেবার বিশেষ দরকার ছিল না। যারা যখন এসে পড়ত তাদের শোবার জায়গাও মিলত, অন্যের থালাও আসত যথা নিয়মে। সেই রকমের অচেনা অতিথি একদিন লেপ মোড়া তম্বুরা কাখে করে তার পুটুলি খুলে বসবার ঘরের এক পাশে পা ছড়িয়ে দিলেন। কানাই হুকো বর্তার যথারীতি তার হাতে দিলে হুকো তুলে। সেকালে ছিল অতিথির জন্য যেমন তামাক তেমনি পান। তখনকার দিনে বাড়ির ভিতরের মেয়েদের সকাল বেলাকার কাজ ছিল ওই পান সাজতে হতো রাশি রাশি। বাইরের ঘরে যারা আসতো তাদের উদ্দেশ্যে চটপট পানে চুন লাগিয়ে কাঠি দিয়ে খয়ের লেপে ঠিক মতো মশলা ভরে লং দিয়ে মুড়ে সেগুলো বোঝাই হতে থাকতো পিতলের গামলায়। উপরে পড়তো খয়েরের ছোপ লাগা ভিজে ন্যাকড়া ঢাকা। ওদিকে বাইরে সিঁড়ির নিচের ঘরটাতে চলতো তামাক সাজার ধুম। মাটির গামলায় ছাই ঢাকা গুল, আলবোলার নলগুলো ঝুলছে নাগলোকের সাপের মতো। তাদের নাড়ির মধ্যে গোলাপ জলের গন্ধ। বাড়িতে যারা আসতেন সিঁড়ি দিয়ে উঠবার মুখে তারা গৃহস্থের প্রথম আসন মশায় ডাক পেতেন এই অম্বুরি তামাকের গন্ধে। তখন এই একটা বাধা নিয়ম ছিল মানুষকে মেনে নেয়ার। সেই ভরপুর পানের গামলা অনেক দিন হলো সরে পড়েছে, আর সেই হুকো বর্তার জাতটা সাজ খুলে ফেলে ময়রার দোকানে 3 দিনের বাসি সন্দেশ চটকে চটকে মাখতে লেগেছে। সেই অজানা গাইয়ে আপন ইচ্ছে মতো রয়ে গেলেন কিছুদিন। কেউ প্রশ্নও করল না। ভোরবেলা মশারি থেকে টেনে বের করে তার গান শুনতেম। নিয়মে শেখা যাদের ধাতে নেই তাদের শখ অনিয়মে শেখা। সকালবেলায় সুরে চলত বংশী হামারি রে। তারপরে যখন আমার কিছু বয়স হয়েছে তখন বাড়িতে খুব বড় ওস্তাদ এসে বসলেন, যদু ভট্ট। একটা মস্ত ভুল করলেন। জেদ ধরলেন আমাকে গান শেখাবেনি। সেই জন্য গান শেখাই হলো না। কিছু কিছু সংগ্রহ করেছিলাম লুকিয়ে চুরিয়ে। ভালো লাগলো কাফি সুরে রুমঝুম বরখে আজু বদরওয়া। রয়ে গেল আজ পর্যন্ত আমার বর্ষার গানের সঙ্গে দল বেঁধে। মুশকিল হলো এই সময় আর এক অতিথি হাজির হলো কিছু না বলে কয়ে। বাঘমারা বলে তার খ্যাতি। বাঙালি বাঘ মারে এ কথাটা সেদিন শোনা তো খুব অদ্ভুত। কাজেই বেশিরভাগ সময় আটকা পড়ে গেলুম তারই ঘরে।
যে বাঘের কবলে পড়েছিলেন বলে আমাদের বুকে চমক লাগিয়েছিলেন, সে বাঘের মুখ থেকে তিনি কামড় পাননি। কামড়ের গল্পটা আন্দাজ করে নিয়েছিলেন মিউজিয়ামে মরা বাঘের হাত থেকে। তখন সে কথা ভাবিনি, এখন সেটা স্পষ্ট বুঝতে পারছি। তবু তখনকার মতো ওই বীর পুরুষের জন্য ঘন ঘন পান তামাকের জোগাড় করতে ব্যস্ত থাকতে হয়েছিল। দূর থেকে কানে পৌঁছত কানাড়ার আলাপ। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার দ্বিতীয় পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এক অতি প্রিয় মানুষ, আর তার ছেলেবেলা জানতে আমরা সবাই সমান আগ্রহী। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের রত্নভাণ্ডার। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। নমস্কার।